বন্ধুরা, আজকে এখন আমি শুরু করতে যাচ্ছি নতুন গল্প। নাম ক্যারি অন জিপস। চলুন শুরু করা যাক। দায়িত্ব গ্রহণ করলো জিপস। আমার খানসামা জিপসের সাথে আমার সম্পর্কটা কেমন? অনেকেই মনে করেন আমি অতিমাত্রায় নির্ভরশীল ওর উপর। ফুফু আঘাতা তো ওকে আমার রক্ষকই বলেন। তা আমার কথা হচ্ছে কেন নয়? লোকটা একজন প্রতিভা। ওর ঘাড়ের উপর গোলমতো যে বস্তুটা বসানো রয়েছে সেটার তুলনা নেই। ও আমার কাছে আসার এক সপ্তাহের মধ্যেই নিজের কাজ কারবার নিজে চালাবার চেষ্টা আমি ছেড়ে দিয়েছি। ব্যাপারটা ঘটে প্রায় বছর 6 আগে। ফ্লোরেন্স ক্রেই, চাচা উইলবির বই আর বয় স্কাউট এড উইন ঘটিত সেই বিদঘুটে কাণ্ডটার পরে। কাণ্ডটা সত্যিকার অর্থে শুরু হয়েছিল চাচার শ্রাপশায়ারের বাড়ি ইসেবিতে আমার ফেরার পরে। হপ্তাখানেকের জন্য বেড়াতে গিয়েছিলাম ওখানে, কিন্তু বেড়ানো শেষ না হতেই আমাকে চলে আসতে হয় লন্ডনে একজন নতুন খানসামার খোঁজে। মোডেস নামে যে লোকটাকে নিয়ে ইসেবিতে গিয়েছিলাম, সে বেটা দেখা গেল আমার রেশমি মোজাগুলো সরিয়ে ফেলছে। এমন ব্যাপার সহ্য করা কোনো তেজি মানুষের পক্ষেই সম্ভব নয়। তদুপরি আরও জানা গেল যে বাড়ির এখান ওখান থেকে এটা ওটা অনেক কিছুই বেটা সরিয়েছে। কাজেই অনিচ্ছা সত্ত্বেও ওই গোল্লায় যাওয়া পাজিটাকে রাস্তা মাপতে বলে আমি চলে গেলাম লন্ডনের রেজিস্ট্রি অফিসকে জানাতে যে আমার আরেকজন খানসামা দরকার। ওরাই পাঠায় জিপসকে। একদিন সকালে সে আসে। সেই সকালটার কথা আমার মনে থাকবে সব সময়। আগের রাতে একটা ছোট্ট ভোজের আসরে যোগ দিয়েছিলাম। ওখানে খানার সাথে একটুখানি পিনাটিনার ও বন্দোবস্ত ছিল। ফলে সকালেও মাথাটা বেশ চক্কর দিচ্ছিল। তদুপরি আমি চেষ্টা করছিলাম ফ্লোরেন্স কেইর দেয়া একটা বই পড়তে। সে ইসেবিতে এসেছিল একটা ঘরোয়া পার্টিতে যোগ দেওয়ার জন্য। আমার লন্ডন যাত্রার 2 কি 3 দিন আগে তার সাথে আমার বাগদান হয়ে গিয়েছিল। সপ্তাহের শেষ দিকে ফেরার কথা ছিল লন্ডন থেকে। জানতাম সে আশা করবে ওইটুকুন সময়ের মধ্যেই বইটি আমি শেষ করে ফেলব। বইটার নাম নীতিশাস্ত্র বিষয়ক তত্ত্বের প্রকারভেদ। বুঝতেই পাচ্ছেন ব্যাপারখানা কি। ফ্লোরেন্স বিশেষভাবে চাচ্ছিল আমাকে তার নিজের মননশীলতার স্তরে উন্নীত করতে। আমিও খোয়ারি না ভাঙতেই চেষ্টা করছিলাম ওটার উপর চোখ বোলাতে। এমন সময় দরজার ঘন্টা বেজে উঠল। হামাগুড়ি দিয়ে ছোপা ছেড়ে গিয়ে খুলে দিলাম দরজা। দেখলাম কালো কুলো ভদ্রগোছের এক চান্দু দাঁড়িয়ে আছে বাইরে। আমাকে এজেন্সি থেকে পাঠিয়েছে স্যার। বলেছে আপনার এখানে নাকি একজন খানসামা দরকার। ওই মুহূর্তে আমার কাছে খানসামার বদলে একজন মুর্দা ফরাসি বোধহয় বেশি বাঞ্ছিত হতো। তবু টলতে টলতে ওকে বললাম ঘরে সে দিয়ে পড়তে। সে ঘরে ঢুকলো যেন ফুরফুরে শীতল হাওয়ার মতো। ফলে শুরুতেই একটা ছাপ পড়ল আমার মনে। মেডোয়সের পা দুটো ছিল ভেজা এরকম ধ্যাবড়া। হাঁটতো সে থপথপ করে। আর এ লোকটা যেন পা বলতে কিছুই নেই। গম্ভীর সহানুভূতি ভরা মুখ, যেন সেও জানে ইয়ারদের সাথে নৈশভোজ খেলে কি হয়। এক্সকিউজ মি স্যার, বলল সে অস্ফুট স্বরে।
তারপর যেন একটুখানি চঞ্চল হয়ে অদৃশ্য হয়ে গেল ওখান থেকে। তার নড়াচড়া শব্দ পাওয়া গেল রান্নাঘরে। নিমেষেই ফিরে এলো ট্রেতে করে একটা গিলাস নিয়ে। তারপর রাজবদ্ধ যেভাবে উত্তেজক ওষুধ গিলানোর আগে অসুস্থ রাজপুত্রকে মোলায়েম সুরে বলে, আরেকটা, অনেকটা সেভাবে বলল, আমার নিজের আবিষ্কার। উরচেস্টার সসের দরুন রংটা এরকম হয়েছে। কাঁচা ডিম দিয়েছি, তাই জিনিসটা পুষ্টিকর। ঝকটা এসেছে লাল মরিচ মেশানোর ফলে। ভদ্রলোকরা আমাকে বলেছেন যে রাত জাগার পর জিনিসটা খেলে বেশ চাঙ্গা লাগে। ওরকম একটা কিছুরই দরকার ছিল আমার সেদিন সকালে, তাই ফেললাম গিলে বস্তুটা। মুহূর্ত খানেকের জন্য মনে হলো কাহিল দেহটার ভেতর একটা বোমা ফাটিয়ে দিয়েছে, যেন একটা জ্বলন্ত মশাল কেউ ঢুকিয়ে দিচ্ছে আমার গলার ভেতরে। পরক্ষণেই মনে হলো সব কিছুই যেন ঠিকঠাক হয়ে গেছে। হঠাৎ করে সূর্যের আলো এসে উকি দিচ্ছে জানালা পথে। পাখিরা গান গাইছে গাছে গাছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আশা ফিরে এসেছে আমার বুকে। জবান ফিরে পেয়ে তাকে বললাম, চাকরি হয়ে গেল তোমার। পরিষ্কার বুঝতে পারলাম এ মক্কেলটি হলো দুনিয়ার কর্মী পুরুষদের একজন। কোনো ঘরেই এ ধরনের মানুষ একজনও না থাকা উচিত নয়। ধন্যবাদ স্যার, আমার নাম জিভস। তুমি কি এখনই কাজে লেগে যেতে পারো? এখনই পারি স্যার। আগামী পরশু আমার শ্রফশায়ারের ইসেবিতে যাওয়ার কথা কিনা তাই বলছি। বেশ তো স্যার। বলতে বলতে আমার পেছনকার তাকের দিকে চেয়ে সে বলে উঠল, ওই ছবিটা তো স্যার দেখতে হুবহু লেডি ফ্লোরেন্স কেইর মতো। হার লেডিশিপকে শেষবার দেখেছি বছর 2 আগে, লর্ড উরপ্লেসডনের ওখানে চাকরি করতাম এক সময়। তিনি চাইতেন ড্রেস ট্রাউজার, ফ্যানেল শার্ট আর শুটিং কোট পরে ডিনারে বসতে। এ ব্যাপারে তার সাথে আমার মোটেই মতের মিল হতো না, ফলে কাজটা আমি ছেড়ে দিই। ওই বুড়োটার খ্যাপামি সম্বন্ধে আমি যা যা জানতাম তার বেশি কিছু সে বলতে পারল না। লর্ড উরপ্লেসডন হচ্ছেন ফ্লোরেন্সের বাবা। তিনি হলেন সেই খ্যাপা বুড়োটি যিনি বছর কয়েক পরে একদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে হাতের কাছের পাত্রটার ঢাকনা উঠিয়েই উত্তেজিত কণ্ঠে, ডিম, ডিম আর ডিম, গোল্লায় যাক সব ডিমের গোষ্ঠী বলে চেঁচিয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে চলে যান ফ্রান্সে। তারপর আর ফেরেননি কোনো দিন পরিবার পরিজনের কাছে। তার এই না ফেরাটা, বুঝলেন কি না, পরিবারের জন্য ছিল সৌভাগ্যের ব্যাপার। কারণ বুড়ো উরপ্লেসডনের মেজাজটি ছিল দেশের মধ্যে সবচেয়ে জঘন্য। আমি পরিবারটাকে জানতাম ছেলেবেলা থেকেই, এবং ওই ছেলেবেলা থেকেই বুড়ো খোকাটা আমার ভেতর মৃত্যুভয় ঢুকিয়ে দিয়েছিলেন। আমি যখন মাত্র 15 বছরের একটা কচি বালক, সেই সময় একবার তার প্রিয় চুরুটগুলোর একটা হাত ছাপাই করে আস্ত বলে বসে টানতে গিয়ে পড়ে যাই তার চোখে। সময় সব দুঃখ সন্তাপের চিঠি মুছে দেয়, কিন্তু মুছতে পারি না আমার মন থেকে ওই ঘটনার চিঠি। মুহূর্তে আমি সবে উপলব্ধি করতে শুরু করেছিলাম যে দুনিয়াতে নির্জনতা আর বিশ্রামী পরম কাম্য বস্তু। ঠিক তখনই একটা শিকারের বেত নিয়ে তিনি ছুটে আসেন আমার দিকে। মাইল খানেকের চেয়েও বেশি দূর পর্যন্ত তাড়িয়ে নিয়ে যান আমাকে একটা উঁচু নিচু জমির উপর দিয়ে। তাই বলতে গেলে ফ্লোরেন্সের সাথে বাগদত্ত হবার নির্মল আনন্দের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, তবে সেটা হচ্ছে এই যে ফ্লোরেন্স অনেকটা তার বাপের মতো। কখন ফেটে পড়বে কোনো ঠিক ঠিকানা নেই। তবে হ্যাঁ, মুখের গড়নটা তার পাশ থেকে দেখতে খুবই চমৎকার। জিপস, লেডি ফ্লোরেন্স আর আমি বাগদত্ত। সত্যি স্যার,
তার হাবভাবের মধ্যে বিদঘুটে ধরনের কিছু যেন একটা রয়েছে বলে মনে হলো। এমনিতে সব কিছু ঠিকঠাক মানানসই, তবে খুশি বলতে যা বোঝায় সেটা দেখা গেল না। এতে আমার ধারণা হলো সে ফ্লোরেন্সকে পছন্দ করে না। অবশ্য আমার তাতে কিছুই করার নেই। উলপেজডন বুড়োর খানসামাগিরি করার সময় ফ্লোরেন্স খুব সম্ভব কোনো না কোনোভাবে তার লেজ মারিয়ে দিয়েছে। ফ্লোরেন্স এমনিতে বড় লক্ষ্মী মেয়ে, পাশ থেকে দেখতে দারুণ সুন্দরী। কোনো দোষ যদি তার থেকে থাকে তবে সেটা হলো চাকর বাকরদের সাথে একটু উদ্ধত আচরণের প্রবণতা। আমাদের কথাবার্তার এ পর্যায়ে দরজায় আবার বেল বেজে উঠল। ঝিলমিল করে চলে গেল জিপস। ফিরে এলো একটা টেলিগ্রাম হাতে। ওতে লেখা, এখনই ফিরে এসো, খুব জরুরি। পয়লা ট্রেনে উঠে পড়ো ফ্লোরেন্স। গেরা বলে উঠলাম আমি। স্যার, ও না, কিচ্ছু না। বিষয়টা নিয়ে ওর সাথে যে আরেকটু গভীরভাবে আলোচনা করলাম না, এতেই প্রকাশ পায় তখনকার দিনে জিপসকে আমি কতই কম জানতাম। আজকাল তার মতামত জিজ্ঞেস না করে কোনো অদ্ভুত বার্তা পড়ার কথা আমি স্বপ্নেও ভাবব না। আর তার বার্তাটা ছিল একেবারে যা ইচ্ছে তাই ধরনের অদ্ভুত। মানে আমি বলতে চাচ্ছি যে ফ্লোরেন্স জানতো আগামী পরশু দিন আমি এমনিতেই ইসেবিতে যাচ্ছি। সেক্ষেত্রে জরুরি তলব কেন? কিছু একটা অবশ্যই ঘটেছে, কিন্তু সেটা কি তা মোটেই আমার মাথায় ঢুকছে না। জিপস দুপুরের পর আমরা ইসেবি যাব, ব্যবস্থা করতে পারবে? নিশ্চয় পারবো স্যার। বাধা সাদা গোছানো সব সেরে উঠতে পারবে? কোনো অসুবিধা হবে না স্যার। জার্নিতে কোন স্যুটটা পরবেন? এটাই। সেদিন সকালে আমার পরনে ছিল একটা ঝকমকে আনকোরা চেক স্যুট। ওটা ছিল আমার বেশ পছন্দের। মানে পছন্দটা ছিল যেমন তেমনের চাইতে একটুখানি বেশি। চোখ সহা হয়ে ওঠার আগ পর্যন্ত হয়তো দৃষ্টিকটুই লাগতো ওটাকে, তবে স্যুটটা ছিল বেশ চমৎকার। ক্লাবে ও অন্যত্র সবাই তারিফ করেছে ওটার। খুব ভালো কথা স্যার। হাবভাবে মানে যেভাবে যে সুরে সে কথাটা বলল, তার মাধ্যমে আবারও সেই বিদঘুটে ধরনের কিছু স্পষ্ট হয়ে উঠল। বুঝলাম আমার ওই স্যুটটা তার পছন্দ হয়নি। মনে মনে ঠিক করলাম শক্ত হতে হবে আমাকে। কিছু একটা যেন আমাকে বলে দিল যে পুরোপুরি সতর্ক না হলে, এ ছেঁড়াটাকে অঙ্কুরেই উপড়ে না ফেললে সে আমার উপর মাতব্বরি ফলাতে শুরু করবে। ওর মধ্যে একটা গোয়ার গোবিন্দের পরিষ্কার লক্ষণ রয়েছে। তবে আমি কিন্তু ওসব কোনো মতেই সহ্য করব না। অনেকেই দেখেছি নিজের খানসামার পুরা দস্তুর দাস বনে যেতে। মনে পড়ে এক রাতে ক্লাবে বসে অব্রে ফোদারগিল আমাকে বলেছিল যে সে তার শখের বাদামি রঙের জুতো জোড়া ত্যাগ করতে বাধ্য হয়েছে শুধুমাত্র তার খানসামা মিকিন ওগুলো পছন্দ করে না বলে। আহা বেচারা, খানসামাগুলোকে ওদের যথাযোগ্য স্থানে রাখতে হয়, বুঝলেন? বাহ্যিক কোমলতার আড়ালে কঠোরতা বজায় রাখতে হয়। একটু আশকারা দিয়েছেন কি অমনি ওরা মাথায় চড়ে বসবে। ঠান্ডা গলায় বললাম, জিপস, আমার এই স্যুটটা তোমার পছন্দ হয় না? ও হ্যাঁ স্যার। তা এর কোন জিনিসটা তুমি পছন্দ করো না? এটা খুবই ভালো স্যুট স্যার। বেশ, কিন্তু এর দোষটা কি? বলো বলো, বলে ফেলো চট করে। আপনার অনুমতি নিয়ে একটা সুপারিশ করতে পারি স্যার। হালকা টুইলের উপর বাদামি বা নীল রঙের একটা কিছু। বিলকুল বাজে বকছো তুমি। ভেরি গুড স্যার। ঠিক আছে তাহলে। জি স্যার। তারপর সে চলে গেল জিনিসপত্র গোছাতে, আর আমি লেগে গেলাম ওই নীতি স্বাস্থ্য বিষয়ক তত্ত্বের প্রকারভেদ নামক বইটার আদর্শিক মনস্তাত্ত্বিক তথ্য বিষয়ক অধ্যায়ের মর্ম উদ্ধারে। দুপুরের পরে ট্রেনে যেতে যেতে প্রায় সারাক্ষণ ভাবলাম পথের শেষে না জানি কি অপেক্ষা করে আছে আমার জন্যে। কি ঘটেছে বা ঘটে যেতে পারে
তা মাথায় এলো না। সামাজিক উপন্যাসগুলোতে গ্রাম অঞ্চলের এমন সব বাড়ির কথা লেখা থাকে যেখানে তরুণীদেরকে ভুলিয়ে ভালিয়ে তাসের জুয়ায় মাতিয়ে তাদের পয়সা করি অলঙ্কারাদি সব হাতিয়ে নেওয়া যায়। ইসেবি তো ওই ধরনের বাড়ি নয়। তাছাড়া আমার চাচাও তার বাড়িতে ওরকম কিছু ঘটতে দেবেন না। তিনি হলেন রাশভারী নিয়মনিষ্ঠ ধরনের লোক। শান্ত নীরব পরিবেশই তার কাম্য। গত 1 বছর ধরে তিনি পারিবারিক ইতিহাস বা কি একটা লিখছেন। এখন ওটা প্রায় শেষ পর্যায়ে। ফলে লাইব্রেরি ঘর থেকে তিনি তেমন বের হন না। কিন্তু শুনেছি জৈবনে তিনি নাকি অনেক কীর্তি করেছেন, অনেক ক্ষেতেই বীজ বুনেছেন। কিন্তু এখন দেখলে তাকে সেরকম মনেই হবে না। আমি পৌঁছা মাত্রই বাটলার ওকশট বলল যে ফ্লোরেন্স তার ঘরেই আছে। চাকরানি জিনিসপত্র গোছাচ্ছে আর সে তদারক করছে। ওকশট আরও জানালো যে ওই রাতেই মাইল 20 দূরে এক বাড়িতে নাচের অনুষ্ঠান হবে। ইসেবির কয়েকজনের সাথে ফ্লোরেন্সও যাবে গাড়িতে এবং ওখানে থাকবে কয়েক রাত। সে নাকি ওকশটকে বলেছে আমি পৌঁছা মাত্রই তাকে খবর দিতে। সুতরাং তামাক ঘরে ঢুকে আমি অপেক্ষা করতে লাগলাম তার জন্য। কিছুক্ষণের মধ্যেই এলো সে। এক নজর দেখেই বুঝলাম সে বিচলিত, এমনকি বিরক্ত। চোখ দুটো তার ঘুরছে যেন ভাটার মতো। ডার্লিং বলে পুরনো কায়দায় তাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু সে চট করে একপাশে সরে দাঁড়ালো। একজন ব্যান্টাম ওয়েট কুস্তিগিরের কায়দায়। না, ছুঁয়ো না আমাকে। ব্যাপার কি? ব্যাপার কি নয় বার্টি? মনে আছে যাবার সময় আমাকে বলে গিয়েছিলে আমি যেন তোমার চাচার সাথে মিষ্টি ব্যবহার করি? হ্যাঁ, ওরকম বলে যাবার উদ্দেশ্য ছিল এই যে আমি ওই সময় চাচা উইলবির উপর কম বেশি নির্ভরশীল ছিলাম। ফলে তার অনুমোদন ছাড়া বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। অবশ্য জানতাম যে ফ্লোরেন্সের ক্ষেত্রে তার আপত্তি থাকবে না, যেহেতু অক্সফোর্ডে একসাথে পড়ালেখা করার সময় থেকেই ওর বাবাকে তিনি চিনতেন। তবু আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। এজন্যেই ওকে বলেছিলাম বুড়ো খোকাটিকে মুগ্ধ করতে। তুমি বলেছিলে তার পারিবারিক ইতিহাস থেকে কিছু পড়ে শোনাতে বললে তিনি বিশেষভাবে খুশি হবেন। খুশি হননি তিনি? হয়েছেন। গতকাল বিকেলে তার লেখা শেষ হয়েছে এবং রাতে প্রায় পুরো জিনিসটাই তিনি আমাকে পড়ে শুনিয়েছেন। অমন ধাক্কা আমি জীবনে খাইনি। তার বইটা একটা অত্যাচার বিশেষ, একটা অসম্ভব, একটা ভয়ঙ্কর জিনিস। আরে রাখো, পরিবারটা তো অতটা খারাপ ছিল না। পরিবারের ইতিহাস ওটা মোটেই নয়। তোমার চাচা তার স্মৃতিকথা লিখেছেন, নাম দিয়েছেন দীর্ঘ এক জীবনের স্মৃতিকথা। আমি বুঝতে শুরু করলাম চাচা উইলবি জৈবনে এক আটটু টংবাজি করেছেন। দীর্ঘ জীবনের স্মৃতিকথা লিখতে গিয়ে তিনি হয়তো কোনো মুখরোচক কেচ্ছাই ফাঁস করে দিয়েছেন। তিনি যা লিখেছেন তার অর্ধেকও যদি সত্য হয় তাহলে তোমার চাচার যৌবনকালটা ছিল সত্যি ভীতিকর। পড়া শুরু করেই তিনি ডুবে গেলেন 1887 সালে। তাকে আর আমার বাবাকে কেমন করে এক মিউজিক হল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছিল তারই এক অত্যন্ত কেলেঙ্কারিপূর্ণ কাহিনীর মধ্যে। কেন বের করে দিয়েছিল কেন তা আমি তোমাকে বলতে অস্বীকার করছি। খুবই খারাপ কিছু একটা নিশ্চয় ঘটেছিল। 1887 সালে বাড়াবাড়ি ধরনের কিছু না ঘটলে কাউকে মিউজিক হল থেকে বের করে দেয়া হতো না। তোমার চাচা বিশেষভাবে বর্ণনা করেছেন কিভাবে বাবা সন্ধ্যা হতে না হতেই
3 পাইট শ্যাম্পেন গিলে ফেলেছিলেন। ওরকম সব কেচ্ছায় ভরা বইটা। লর্ড এমসওয়ার্থ সম্পর্কেও একটা ভয়ঙ্কর কেচ্ছা আছে ওতে। লর্ড এমসওয়ার্থ, আমরা যাকে চিনি ব্ল্যান্ডিংস এ থাকেন, সেই তিনি নন তো? লর্ড এমসওয়ার্থ, বুঝলেন কি না? একজন অতি মান্যগণ্য বুড়ো মানুষ। বাগানে বসে বসে কোদাল দিয়ে মাটি খোঁড়া ছাড়া আজকাল আর কিছুই করেন না। হ্যাঁ, সেই তিনি। এ কারণেই বইটা এতটা ন্যাক্কারজনক হয়ে উঠেছে। ওটা এমন সব লোক সম্পর্কিত কেচ্ছা কাহিনীতে ঠাসা যাদেরকে আর সবাই ভদ্রতা নৈতিকতার প্রতীক বলে জানে। অথচ কেচ্ছাগুলো শুনে মনে হয় 80-র দশকে লন্ডনে থাকার সময় ওই ভদ্রলোকরা এমন ধরনের আচরণ করতেন যা কোনো তিমি শিকারী জাহাজের খালাসিদের কেবিনেও সহ্য করা হতো না। তার 20-22 বছর বয়সকালে যে কারো জীবনে কলঙ্কজনক যা কিছু ঘটেছে সবই যেন মনে গেঁথে রেখেছেন তোমার চাচা। রোসের ভিল গার্ডেন্সের স্যার স্ট্যানলি গার্ভেসকে নিয়েও একটা কাহিনী আছে। নিখুঁত ও বিস্তারিত বর্ণনায় বিভৎস রূপ নিয়েছে কাহিনীটা। মনে হয় স্যার স্ট্যানলি, কিন্তু না, আমি তা বলতে পারবো না তোমাকে। আহা, বলেই ফেলো না ননা। আচ্ছা, ঠিক আছে, চিন্তার কারণ নেই। যদি অত খারাপই হয় তাহলে কোনো প্রকাশকই ওটা ছাপবে না। ঠিক তার উল্টো। তোমার চাচা আমাকে বলেছেন যে রিক্স অ্যান্ড বালিঙ্গার কোম্পানির সাথে আলাপ আলোচনা হয়ে গেছে। অবিলম্বে ছাপার জন্য আগামীকালই তিনি পাণ্ডুলিপি পাঠিয়ে দিচ্ছেন। ওরা বিশেষ গুরুত্ব দেয় ওই ধরনের বইকে। লেডি কার্নারবির 80টি চমৎকার বছরের স্মৃতিকথা ওরাই ছাপিয়েছিলেন। পড়েছি ওটা। বেশ। লেডি কার্নারবির স্মৃতিকথা তোমার চাচার স্মৃতিকথার তুলনায় নস্যিও নয়। এই কথাটার মানে আশা করি তুমি বুঝতে পারছো। বইটার প্রায় প্রতিটি পাতায় বাবার উপস্থিতি রয়েছে। তরুণ বয়সে তিনি যেসব কাণ্ড করেছেন তা শুনে আমি স্তম্ভিত হয়ে গেছি। তাহলে কি করা যায়? রিক্স অ্যান্ড বালিঙ্গারের কাছে পৌঁছার আগেই পাণ্ডুলিপিটা আটকে ধ্বংস করে ফেলতে হবে। সোজা হয়ে বসলাম আমি। জানতে চাইলাম, কিভাবে আমরা সেটা করব? কিভাবে করব? কেন, তোমাকে কি বলিনি যে মোরগটা যাচ্ছে আগামীকাল? আমি আজ রাতে মার্গারেটদের নাচে যাচ্ছি। সোমবার তক ফিরব না। কাজটা তোমাকেই করতে হবে। সেজন্যই টেলিগ্রাম করেছি তোমাকে। বলছো কি তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে আমার দিকে। তারপর বলল, বার্টি, তুমি কি বলতে চাও আমাকে সাহায্য করতে অস্বীকার করছো? না, তা নয়। তবে কি না, এক্কেবারে সোজা কাজ। কিন্তু করতে চাইলেও, মানে বলছি যে হ্যাঁ, অবশ্যই সব করতে পারি। কিন্তু কি বলতে চাচ্ছি বুঝতে পারছো তো? তুমি আমাকে বিয়ে করতে চাও, তাই না বার্টি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু তবু। মুহূর্তে ফ্লোরেন্সের চেহারাটা ওর বাপের মতো হয়ে গেল। ওই চিঠিকথা ছাপা হলে আমি তোমাকে কোনো দিনও বিয়ে করব না। আহা, কি বলছো তুমি ফ্লোরেন্স লক্ষ্মীটি? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি এটাকে একটা পরীক্ষা হিসেবে নিতে পারো। অনেকেই তোমাকে একটা আলছে ও পানছে লোক মনে করে, কিন্তু তুমি যে ওরকম নও তার প্রমাণ কি? এখন তুমি যদি এই কাজটা সেরে ফেলার মতো বুদ্ধি ও সাহস দেখাতে পারো তাহলে সেটাকেই আমি প্রমাণ হিসেবে ধরে নেব। ব্যর্থ হলে জানব যে তোমার ফুফু আগাথা ঠিকই বলেছিলেন। তিনি তোমাকে একটা মেরুদণ্ডহীন প্রাণী আখ্যা দিয়ে আমাকে নিষেধ করেছিলেন তোমাকে বিয়ে করতে।
পাণ্ডুলিপিটা আটকানো খুবই সহজ হবে তোমার জন্যে। তোমার দরকার শুধু একটুখানি মনের জোর। কিন্তু চাচা উইলবি যদি আমাকে হাতে নাতে ধরে ফেলেন, সঙ্গে সঙ্গে আমাকে টাকা কড়ি দেয়া বন্ধ করে দেবেন তিনি। আমার চাইতে চাচার টাকা কড়ির মায়া যদি বেশি হয় তোমার কাছে, না না, মোটেই না, না হলে ভালো। পাণ্ডুলিপির মোড়কটা অবশ্য আগামীকাল হলঘরের টেবিলে রাখা হবে, যাতে ওকশট চিঠিপত্রের সাথে ডাকে দেওয়ার জন্যে ওটা নিয়ে যেতে পারে। তোমার কাজ হবে জিনিসটাকে সরিয়ে ধ্বংস করে ফেলা। তোমার চাচা মনে করবেন যে ওটা ডাকে হারিয়ে গেছে। পরিকল্পনাটা বড্ড কাঁচা মনে হলো আমার। তার কাছে ওটার কপি আছে না? না, ওটা টাইপ করা হয়নি। তিনি তার হাতে লেখা কপিটাই পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু তিনি তো ওটা আবারও লিখে ফেলতে পারেন। সেরকম উৎসাহ তার থাকলে তো। কিন্তু বার্টি, তুমি যদি কেবল বাজে আপত্তি তুলতে চাও, কিছু করার ইচ্ছে যদি তোমার নাই থাকে, তবে আমি শুধু দেখাচ্ছিলাম যে কি কি ঘটতে পারে। ওসব বাদ দাও। শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই সহজ দয়ার কাজটুকু তুমি করবে কিনা? কথাটা যেভাবে সে বলল, তাতে একটা বুদ্ধি এলো আমার মাথায়। বললাম, আচ্ছা, এড উইনকে লাগিয়ে দাও না কেন এ কাজে? তাহলে কাজটাও এরকম পরিবারের মধ্যেই থাকবে এবং ছোড়াটার বেশ উপকারও হবে, বুঝলে না? আইডিয়াটা আমার মনে হলো চমৎকার। এডউইন ওর ছোট ভাই, ছুরি কাটাচ্ছে ইসেবেতে। ওই বেজেমুখ ছোড়াটাকে আমি ওর জন্মকাল থেকেই দেখতে পারি না। চিতিটিতির কথা বলতে বলতে হয় যে 9 বছর আগে ওই নচ্ছার ছোড়াটাই যত সব হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছিল। আচবলের যেখানে বসে আমি তার বাপের চুরি করা সিগারেটটা ফুঁকছিলাম, ওখানে সেই বুড়োকে নিয়ে গিয়ে হাজির করেছিল। এখন তার বয়স 14 এবং সবেমাত্র বয় স্কাউট দলে যোগ দিয়েছে। সে হচ্ছে বেশ কড়া ধাঁচের ছেলে, দায়িত্বজ্ঞান অতিমাত্রায় টনটনে। সবসময় এক ধরনের জ্বরের ঘোরে তার দিন কাটছে, কারণ দয়াদাক্ষিণ্য প্রদর্শনের গতবাধা কর্মসূচি পালনের ব্যাপারে পিছিয়ে পড়েছে সে। ফলে তাকে সারাক্ষণ বাড়িময় ঘুরঘুর করতে দেখা যায়। তার কর্মসূচি ঠিক রাখার চেষ্টার ঠেলায় গোটা ইসেবি আজ মানুষ ও জীবজন্তু সবার জন্য একটা খাঁটি নরক হয়ে উঠেছে। কিন্তু আমার আইডিয়াটা ফ্লোরেন্সকে আকৃষ্ট করতে পারল না। সে বলল, বার্টি, ওই ধরনের কিছুই আমি করব না। তোমার এত প্রশংসা করছি, এমন বিশ্বাস করছি তোমাকে, অথচ কে জানে এসব তুমি বুঝতে পারছো কিনা। বুঝতে পারছি ঠিকই, তবে আমি শুধু বলতে চাচ্ছি যে কাজটা আমার চেয়ে এড উইন অনেক ভালোভাবে করতে পারবে। এই বয় স্কাউটগুলো না অনেক রকমের ফন্দি ফিকির জানে। পায়ের দাগ ধরে কারো পিছু নেয়া, গা ঢাকা দেয়া, বুকে হেঁটে চলা, আরও কত কি তারা করে বেড়ায় তা তুমি জানো না। বার্টি, আমার জন্য এই তুচ্ছ কাজটা তুমি করবে কি করবে না? না করলে এখনই বলে ফেলো। আমার জন্য তোমার যে বিন্দুমাত্র দরদ আছে, সেই ভানের প্রহসনটা শেষ হয়ে যাক। সোনামণিটি, আমি প্রাণ দিয়ে ভালোবাসি তোমাকে। তাহলে কাজটা করবে নাকি করবে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বলে টলতে টলতে বের হলাম ও ঘর থেকে। পাইচারি করতে করতে বিষয়টা নিয়ে ভাবতে হবে। কিন্তু বেরোতেই দেখা হয়ে গেল জিভসের সাথে। মাফ করবেন স্যার, আমি আপনাকে খুঁজছিলাম। কেন, কি হয়েছে? স্যার, কে যেন আমাদের তামাটে রঙের জুতোগুলোতে কালো পালিশ লেপটে দিয়েছে। আমার মনে হলো ব্যাপারটা আপনাকে বলা উচিত। কে কে কেন? বলতে পারবো না স্যার। কিছু করা যাবে ওগুলোর ব্যাপারে? কিছুই করা যাবে না স্যার। ড্যাম,
ভেরি গুড স্যার। তারপর থেকে আমি প্রায়ই ভেবে অবাক হয়েছি, খুনিরা তাদের পরবর্তী খুন সম্পর্কে মতলব আটার সময় মাথা ঠিক রাখে কি করে। আমার হাতের কাজটা তো অনেক সোজা ছিল, অথচ ওটার কথা ভাবতে গিয়ে মগজ আমার এমন গুলিয়ে গেল যে গোটা রাত দু চোখে এক ফোঁটা ঘুম এলো না। পরদিন ভোরে আমাকে দেখালো এক বিধ্বস্ত মানুষের মতো। আমার চোখের কোলে, বিশ্বাস করুন আপনারা, কালির পোঁছ পড়ে গেল। ফলে আমি জিপসকে ডাকতে বাধ্য হলাম, এবং সেই জীবন রক্ষাকারী বস্তুটার জন্য। ব্রেকফাস্টের সময় থেকেই আমার মনে হতে লাগলো আমি যেন রেল স্টেশনের কোনো ব্যাগ ছিনতাইকারী। হলঘরের টেবিলে কখন মোড়কটি রাখা হবে সেই অপেক্ষায় ঘুরঘুর করতে লাগলাম। ওটা রাখা হলো না। চাচা উইলবি বসে রইলেন লাইব্রেরিতে, হয়তো তার মহৎ লেখাটিকে শেষ ঘষা মাজা করে নিচ্ছেন তিনি। যতই ভাবলাম ততই ব্যাপারটা অপছন্দ হতে লাগলো আমার। সাফল্যের চাইতে ব্যর্থতার সম্ভাবনাই মনে হলো বেশি। আর সফল না হলে কি ঘটবে সেটা ভাবতেই শিশির করা একটা ঠান্ডা কাঁপুনি নেমে গেল আমার মেরুদণ্ড বেয়ে। চাচা উইলবি এমনিতে বেশ নরম মেজাজের মানুষ, কিন্তু তাকে ক্ষেপে উঠতেও দেখেছি আমি। তার সারা জীবনের সাধনার ফলটি সরিয়ে ফেলার সময় আমাকে হাতে নাতে ধরে ফেললে তিনি যে রেগে আগুন হয়ে যাবেন এটা নিশ্চিত। প্রায় 4টার দিকে তিনি মোড়কটি বগলে নিয়ে নড়বড়ে পায়ে লাইব্রেরি থেকে বেরিয়ে এলেন এবং ওটাকে টেবিলে রেখেই আবার টলতে টলতে চলে গেলেন। সেই মুহূর্তে আমি লুকিয়েছিলাম ঘরের এক কোণে রাখা পূর্বপুরুষদের ঢাল তলোয়ারের আড়ালে। চট করে বেরোলাম ওখান থেকে, চলে গেলাম টেবিলটার কাছে, হাতিয়ে নিলাম মালটা। তারপর চোরাই মাল লুকোবার জন্য ছুটে গেলাম উপরতলায়। আরবি ঘোড়ার বেগে হুশ করে ঘরে ঢুকতে গিয়ে হতছাড়া ছোড়া এড উইন্টার পায়ের আঙুলগুলো গুঁড়িয়ে দিয়েছিলাম আর কি। গোল্লায় যাকোটা ব্যাটা কি না তখন ডয়ারগুলোর সামনে দাঁড়িয়ে আমার টাইগুলো ঘাটাঘাটি করছিল। হ্যালো, বলে উঠল সে, তুমি কি করছো এখানে? তোমার কামরাটি গুছিয়ে দিচ্ছি। এটা আমার গত শনিবারের বকেয়া সেবার কাজ। গত শনিবারের? হ্যাঁ, 5 দিন পিছিয়ে আছি আমি। গত রাতে ছিলাম 6 দিন পিছিয়ে, কিন্তু তোমার জুতো কালি করে দিয়ে একদিন এগিয়েছি। ও, তাহলে তুমিই? হ্যাঁ, আমি। দেখেছো তুমি ওগুলো? জুতো কালি করে দেওয়ার বুদ্ধিটা আমার মাথায় এসেছিল হঠাৎ। এখানে এসে দেখছিলাম চারদিকটা। তুমি যখন বাইরে ছিলে সে সময় মিস্টার বার্কলি ছিলেন এখানে, আর সকালে তিনি চলে গেছেন। ভাবলাম হয়তো তিনি কিছু ফেলে গেছেন ভুলে, ওটা পাঠিয়ে দিতে পারবো তাকে। প্রায় সময়েই আমি এভাবে দয়া দাক্ষিণ্যের কাজ করি। সর্বসাধারণের জন্য তুমি অবশ্যই একজন উপকারী ব্যক্তি। স্পষ্ট বুঝলাম এই নচ্ছার ছোড়াটাকে এখনই বা খুব শিগগিরই বের করে দেয়া উচিত। চোরাই মোড়কটিকে আড়াল করে রেখেছিলাম পেছনে। ওটা সে দেখেছে বলে মনে হলো না, কিন্তু আমি চাচ্ছিলাম আর কেউ দেখে ফেলার আগে চট করে ওই ডয়ারওয়ালা সিন্দুকটার কাছে চলে যেতে। তাই ওকে বললাম, ঘর গোছানো নিয়ে মাথা ঘামাবার গরজ নেই আমার, কিন্তু আমার ভালো লাগে ঘর গোছাতে। কোনো কষ্টই নেই এতে, সত্যি। ঘরটা তো এমনিতেই বেশ গোছানো রয়েছে। না, আমি যেমন ছিমছাম করে গোছাতে চাই সেরকম নয়। না, বিলকুল বিশ্রী হয়ে দাঁড়াচ্ছে ব্যাপারটা। ছোড়াটাকে খুন করার ইচ্ছে নেই আমার, কিন্তু এছাড়া তাকে সরাবার আর কোনো উপায় আছে বলে মনে হলো না। চাপ দিলাম মগজের অ্যাক্সেলারেটরে। প্রচণ্ডভাবে স্পন্দিত হতে লাগলো পুরানো ইঞ্জিনটা। একটা আইডিয়া এলো মাথায়। বললাম, এর চেয়ে বেশি দয়ার কাজ একটা আছে, করতে পারো। ওই যে চুরুটের বাক্সটি দেখছো, ওটা নিয়ে ধূমপানের ঘরে চলে যাও এবং আমার হয়ে চুরুটগুলো আগা কেটে কেটে ফেলে দাও।
ওতে অনেক ঝামেলা থেকে বেঁচে যাব আমি। যাও তো ভাইটি চট করে। একটুখানি সন্দিগ্ধ মনে তখনই মোরগটাকে ড্রয়ারে ঢুকিয়ে তালা মেরে চাবিটা ট্রাউজারের পকেটে রেখে নিশ্চিন্ত বোধ করলাম। আমি হয়তো বোকা মানুষ, কিন্তু তাতে কি? ছুঁচো মুখো একরত্তি একটা ছোড়াকে ধোকা দেওয়ার মতো বুদ্ধি আমার আছে। খুনটুনের ব্যাপার স্যাপারে যারা ভালো জ্ঞান রাখেন, যেমন গোয়েন্দা টোয়েন্দারা, তারা বলবেন যে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো লাশটাকে সরানো। মনে পড়ে ছেলেবেলায় আমাকে একটা পদ্য মুখস্থ করতে হয়েছিল। পদ্যটা ছিল ইউজিন এরাম নামক এক খুনি সংক্রান্ত। খুনের পর লাশ সরাতে গিয়ে মহা ফাঁপড়ে পড়ে গিয়েছিল লোকটা। পদ্যটার যে সামান্য অংশটুকু আমার মনে আছে তা এমন এরকম: ট্যাম টাম 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 টিটাম, আমি তাকে খুন করেছি। টাম টাম টাম, ওই হতবাগা অনেক মূল্যবান সময় নষ্ট করে অনেক চেষ্টা করেছে লাশটাকে পুকুরে ডোবাতে, কাদার নিচে চাপা দিতে, কবর দিতে, কিন্তু ওটা বারে বারেই উপরে উঠে এসেছে। মোরগটাকে ডয়ারে ঢোকাবার ঘন্টাখানেক পরেই বুঝলাম যে আমিও ঠিক ওই ধরনের ফ্যাপরেই পড়ে গেছি। পাণ্ডুলিপিটা নষ্ট করে ফেলা সম্পর্কে ভাষা ভাষা কিছু কথা ফ্লোরেন্স বলেছিল বটে, কিন্তু বাস্তবে কাজটা খুব সহজ বলে মনে হলো না। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে অন্যের বাড়িতে কাগজের অত বড় একটা বান্ডিল ধ্বংস করা কেমন করে সম্ভব? থার্মোমিটারে তাপমাত্রা যখন 80 ডিগ্রি, তখন তো বলা যায় না যে আমার শোবার ঘরে একটু আগুন জ্বালাবো। আর না পুড়িয়ে কি উপায়েই বা আমি মুক্তি পেতে পারি ওটার হাত থেকে? যুদ্ধক্ষেত্রের লোকে তাদের কাছে প্রেরিত বার্তাগুলো গিলে ফেলে যাতে ওগুলো শত্রুর হাতে না পড়ে, কিন্তু আমি কি করব? চাচা উইলবির চিঠিকথা গলদকরণে আমার যে গোটা বছর লেগে যাবে। বলতে বাধ্য হচ্ছে যে সমস্যাটা একেবারে হতবুদ্ধি করে দিল আমাকে। মোরগটাকে দেরাজে ফেলে রেখে ভালোই ভালোই বিপদ কেটে যাবে আশা করে বসে থাকা ছাড়া আর কিছুই করণীয় আছে বলে মনে হলো না। জানি না আপনাদের কারো এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা, তবে বিবেকের উপর অপরাধের ভাব বয়ে বেড়ানোটা অত্যন্ত অপ্রীতিকর। দিন শেষে অবস্থাটা এমন দাঁড়ালো যে দেরাজটার উপর নজর পড়তেই আমি অবশ হয়ে যেতে লাগলাম। আমার চাউগুলো চরম উত্তেজিত হয়ে পড়ল। একবার হলো কি, ধূমপানের ঘরে একা বসে আছি, এমন সময় চাচা উইলবি নিঃশব্দে এসে ওখানে ঢোকেন, এবং তিনি যে এসেছেন সেটা আমি টের পাবার আগেই আমার সঙ্গে কথা বলতে শুরু করেন। ফলে আমি বসা অবস্থায় হাই জাম্পের রেকর্ড ভঙ্গ করে ফেলি। আমার সারাক্ষণের চিন্তা, চাচা উইলবি কখন টের পাবেন। তিনি আশা করছেন শনিবার সকালে প্রকাশকের কাছ থেকে পাণ্ডুলিপি প্রাপ্তির রসিদ পাবেন। সুতরাং তার আগে কোনো কিছু গড়বড় হয়েছে বলে তিনি সন্দেহ করবেন এমন আশঙ্কা আমি করিনি। কিন্তু শুক্রবার সন্ধ্যা হতে না হতেই তিনি বেরিয়ে এলেন লাইব্রেরি ঘর থেকে। আমি ওখান দিয়ে যাচ্ছি দেখে আমাকে ডেকে নিলেন ভেতরে। অনেকটা অস্থির অস্থির দেখাচ্ছিল তাকে। তিনি সবসময় বেশ গুছিয়ে এবং আড়ম্বরপূর্ণ ভাষায় কথা বলেন। আমাকে বললেন, বার্টি, অত্যন্ত বিরক্তিকর একটা কাণ্ড ঘটে গেছে। তুমি তো জানো, কাল বিকেলে আমি প্রকাশক মেসার্স রিগোস অ্যান্ড বালিঙ্গারকে আমার বইয়ের পাণ্ডুলিপিটা পাঠিয়েছি। ওটা পয়লা ডাকে আজ সকালেই ওদের হাতে পৌঁছে যাবার কথা। কেন জানি না, পাণ্ডুলিপিটার নিরাপত্তা সম্পর্কে আমার মন মোটেই স্বস্তি পায়নি। তাই মিনিট কয়েক আগে আমি খোঁজ নেয়ার জন্য মেসার রিক্স অ্যান্ড বালিঙ্গারকে টেলিফোন করেছিলাম। তারা আমাকে জানালো পাণ্ডুলিপি ওদের কাছে পৌঁছে নেই এখনো। খবরটা আমাকে বিস্মিত ও আতঙ্কিত করে তুলেছে।
অদ্ভুত কাণ্ড তো। পরিষ্কার মনে আছে যে গ্রামের পোস্ট অফিসে নিয়ে যাবার জন্য আমি ওটাকে ঠিক সময়ে হলঘরের টেবিলে রেখেছি। কিন্তু অশুভ ব্যাপার হলো এই যে টেবিলে পাণ্ডুলিপিটা দেখেছে বলে ওক শটের মনে পড়ছে না। তার সঙ্গে কথা বলেছি। বাকি চিঠিপত্র সে নিয়ে গিয়েছিল পোস্ট অফিসে। সে জোর দিয়ে বলে যাচ্ছে চিঠিপত্রগুলো নেয়ার জন্য যখন সে হলঘরে যায় তখন সেখানে কোনো মোড়ক ছিল না। দুর্বোধ্য শোনাচ্ছে ঘটনাটা। বার্টি, আমার কি সন্দেহ হয় বলবো তোমাকে? কি সন্দেহ হয়? সন্দেহটা অবিশ্বাস্যই মনে হবে তোমার কাছে, কিন্তু আমাদের জানা তথ্যগুলোর সাথে ওটা খাপ খায়। আমার বিশ্বাস হতে চায় যে পাণ্ডুলিপির মোড়কটা চুরি হয়েছে। চুরি হয়েছে বলেন কি? তা কেমন করে হবে? থামো, আগে আমার বক্তব্যটা শোনো। তোমাকে বা অন্য কাউকে বলিনি বটে, তবে আসল ঘটনা হচ্ছে এই যে গত কয়েক সপ্তাহে এ বাড়িতে বেশ কিছু জিনিস গায়েব হয়ে গেছে। এসব জিনিসের কয়েকটি মূল্যবান, বাকিগুলো তেমন মূল্যবান নয়। এ থেকে এই সিদ্ধান্তে পৌঁছাতেই হয় যে আমাদের মধ্যে একজন চুরি বাতিকগ্রস্ত লোক রয়েছে। তুমি নিঃসন্দেহে জানো যে চুরির বাতিক যার রয়েছে সে বিভিন্ন বস্তুর স্বাভাবিক মূল্যের পার্থক্য বুঝতে পারে না। সে একটা হীরার আংটি যেমন পাওয়া মাত্রই চুরি করবে, ঠিক তেমনি আগ্রহের সাথে একটা পুরনো কোটও চুরি করবে। একটা সোনা ভর্তি থলে এবং কয়েক সিলিং দামের একটা তামাকের পাইপ, দুটোই সে সমান আগ্রহ নিয়ে লোপাট করবে। বাইরের কোনো লোকের কাছে আমার পাণ্ডুলিপিটার কোনো মূল্যই থাকতে পারে না। এতে আমার বিশ্বাস হয় যে চাচা, একটু থামুন। বাড়ি থেকে চুরি যাওয়ার জিনিসগুলোর বিষয়ে আমি সবই জানি। ওগুলো চুরি করেছে আমার খানসামা মেডোয়েস। তাকে আমি হাতে নাতে ধরে ফেলেছি আমার রেশমি মোজা সরাবার সময়। দারুণ খুশি হলেন চাচা আমার কথা শুনে। আমাকে চমৎকৃত করলে তুমি, বার্টি। লোকটাকে এখনই ডেকে এনে জেরা করো। কিন্তু সে তো নেই এখানে। সে যে মোজা চোর এটা টের পাবার সঙ্গে সঙ্গেই তাকে খেদিয়ে দিয়েছি। ওই কারণেই আমি লন্ডন গিয়েছিলাম আরেকজন নতুন লোক জোগাড় করতে। মেডোয়েস লোকটা না থাকলে সে আমার পাণ্ডুলিপি চোর হতে পারে না। গোটা ব্যাপারটাই দেখছি ব্যাখ্যার অতীত। কিছুক্ষণ চুপচাপ ভাবলাম দুজনে। চাচা উইলবি হতবুদ্ধি হয়ে পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। আমি সিগারেট টানলাম বসে বসে। শেষে গোপন অপরাধের পীড়নে আর থাকতে পারলাম না। আরেকটা সিগারেট ধরিয়ে চলে গেলাম বাইরে। হাঁটতে লাগলাম মাথা ঠান্ডা করার উদ্দেশ্যে। নিস্তব্ধ সন্ধ্যা। ওরকম নিস্তব্ধতার মধ্যে একটা শামুকের গলা ঝাড়ার শব্দ শোনা যায় 1 মাইল দূর থেকে। সূর্য ডুবছে পাহাড়গুলোর পেছনে। ডাসের ঝাঁক উড়ে বেড়াচ্ছে গোটা জায়গা জুড়ে। বেশ এক মিষ্টি মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। কুয়াশা টুয়াশা তো রয়েছেই। ওই শান্তিময় পরিবেশে সবে একটুখানি সুস্থির হয়ে উঠতে যাচ্ছি, এমন সময় হঠাৎ কানে এলো কেউ আমার নাম উচ্চারণ করে বলছে, হ্যাঁ, বার্টির ব্যাপারে বলছি। এ হলো সেই নচ্ছার পাজি এডুইন ছোড়াটার ঘৃণ্য কণ্ঠস্বর। মুহূর্ত খানেকের জন্য ধরতে পারলাম না আওয়াজটা কোত্থেকে আসছে। পরক্ষণেই বুঝলাম ওটা আসছে লাইব্রেরি ঘর থেকে। পায়ে পায়ে চলে গেলাম খোলা জানালাটার কয়েক গজের মধ্যে। আমি অনেক সময় ভেবে অবাক হয়েছি, বইপত্রে যেসব লোকের কথা লেখা থাকে তারা ওটা মানে। যে কাজটি করতে তাদের প্রায় 10 মিনিটের মতো লেগে যাবার কথা, সেরকম ডজনখানেক কাজ কিভাবে 1 মুহূর্তের ভেতর করে ফেলে। কিন্তু বাস্তবে দেখা গেল যে আমিও মুহূর্তের মধ্যে মুখের সিগারেটটা ছুঁড়ে ফেলে কিছু গালাগাল দিয়ে লাফিয়ে 10 গজের মতো জায়গা ডিঙিয়ে লাইব্রেরি ঘরের জানালাটির কাছাকাছি একটা ঝোপের মধ্যে সে দিয়ে কান খাড়া করে দাঁড়িয়ে গেলাম। বাটির ব্যাপারে শুনলাম বলছেন চাচা উইলবি। হ্যাঁ, বাটি। আর আপনার মোড়কের ব্যাপারে। তার সঙ্গে আপনার কথাবার্তা আমি শুনেছি।
আমার বিশ্বাস জিনিসটা তার কাছেই আছে। এ কথাটা যখন শুনলাম ঠিক সেই মুহূর্তে একটা মস্ত বড় গুবরে পোকা ঝোপ থেকে লাফ মেরে আমার ঘাড়ের পেছন দিকটায় ঢুকে পড়ল। কিন্তু ওটাকে মারার জন্যে যে একটুখানি নড়ব তারও উপায় ছিল না। এমনি নাজুক অবস্থা তখন আমার। কি বলতে চাও তুমি ছোড়া? মাত্র কিছুক্ষণ আগেই আমি বাটির সঙ্গে আমার পাণ্ডুলিপি অদৃশ্য হওয়ার প্রসঙ্গে আলোচনা করেছি। সে বলেছে ওই ঘটনায় সেও আমার মতোই হতভম্ব। বেশ, আমি বিকেলে কিছু দয়া ধর্মের কাজ করার উদ্দেশ্যে তার কামরায় গিয়েছিলাম। এমন সময় সে একটা মোড়ক নিয়ে ঘরে ঢোকে। আমি ওটা দেখে ফেলি, যদিও সে চেষ্টা করছিল ওটাকে পেছনে লুকিয়ে রাখতে। তারপর সে আমাকে বলে ধূমপানের ঘরে যদি ঘরে গিয়ে তার জন্যে কিছু চুরুট ছেটে দিতে। মিনিট দুই পরে সে নিচে নেমে যায়। ওই সময় তার হাতে কিছুই ছিল না, এর মানে ওটা তার ঘরেই আছে। আমি জানি যে এই নচ্ছার বয় স্কাউটগুলোকে পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে, কোনো কিছু অনুমান করে নিতে এবং আরও কত কী করতে শিখিয়ে দেয়া হয় অত্যন্ত সুপরিকল্পিতভাবে। আমার মতে এটা অত্যন্ত অবিবেচনাপূর্ণ ও অদূরদর্শী কাজ। দেখলেন তো এর দরুন কি ঝামেলার সৃষ্টি হয়। তোমার কথা অবিশ্বাস্য মনে হচ্ছে আমার, বললেন চাচা কিছুক্ষণ আমার পক্ষ টেনে। খুঁজে দেখব তার ঘরে? মোড়কটা নিশ্চয় আছে ওখানে, বলল বদমাস এডউইনটা। কিন্তু এ অদ্ভুত চুরির পেছনে তার কি উদ্দেশ্য থাকতে পারে? হয়তো আপনি একটু আগে যা বলেছেন সে তাই। কি? চুরি বাতিকগ্রস্ত? অসম্ভব। শুরু থেকে যেসব জিনিস চুরি গেছে সব হয়তো বাটিই সরিয়েছে। হয়তো সে রালফ এর মতো, বলল খুদে শয়তানটি। রালফ? ওটা কি? একটা বইয়ের চরিত্র। তার অভ্যাস ছিল যে কোনো জিনিস পেলেই চুরি করা। কিন্তু আমি বিশ্বাস করতে পারি নে যে বাটি কি যে বলে, চুরি করে বেড়াবে। বেশ ভালো কথা, কিন্তু আমি নিশ্চিত যে মোড়কটা ওর কাছেই রয়েছে। আমি বলে দিচ্ছি আপনি কি করতে পারেন। আপনি বলতে পারেন মিস্টার বার্কেলি টেলিগ্রাম করে আপনাকে জানিয়েছেন যে তিনি একটা জিনিস এখানে ফেলে গেছেন। আপনি তো জানেন তিনি বাটির ঘরেই ছিলেন, কাজেই বলতে পারেন যে জিনিসটা আপনি খুঁজে দেখতে চান। হ্যাঁ, সেটা করা যেতে পারে। আমি এর বেশি শোনার জন্য আর অপেক্ষা করিনি। পরিস্থিতি বড্ড বেশি উত্তপ্ত হয়ে পড়েছে। এক ছুটে কামরায় গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম দেরাজটার উপর। কিন্তু খুলতে গিয়ে দেখলাম চাবি নেই। গতকাল সন্ধ্যায় চাবি যে ট্রাউজারের পকেটে রেখেছি এবং পরে বের করে নিতে ভুলে গেছি, সে কথা মনে রাখার মতো অবস্থা তখন নয়। আমার সন্ধ্যার পোশাকগুলো গেল কোন জাহান্নামে। খুঁজলাম তন্ন তন্ন করে। তারপর মনে পড়ল জিপসকে বলেছিলাম ওগুলো ব্রাশ করে রাখতে। ছুটে গিয়ে বেল বাজালাম। বেল বাজতেই চাচা উইলবি এসে ঢুকলেন ঘরে। তিনি বললেন, বার্টি, আমি কি যে বলে বার্কলির কাছ থেকে একটা টেলিগ্রাম পেয়েছি। তুমি যখন ছিলে না তখন সে এ ঘরেই থাকতো। সে আমাকে অনুরোধ করেছে আমি যেন তার কি যে বলে সিগারেট কেসটা ফেরত পাঠাই। মনে হয় ওটা সে যাবার সময় ফেলে গেছে ভুল করে। কি ভীষণ বিরক্তিকর দৃশ্য ভেবে দেখুন তো। এই সাদা চুলো বুড়োটা, যার উচিত পরকালের চিন্তায় মগ্ন থাকা, তিনি কিনা এখানে এসে দাঁড়ালেন একজন অভিনেতার ঢঙে। বললাম, কোথাও তো দেখিনি ওটা, তবু খুঁজে দেখব। আমি কি যে বলে চেষ্টার ত্রুটি রাখবো না। এখানে থাকলে তো আমার নজরে পড়তো, তাই না? হয়তো তোমার নজর এড়িয়ে গেছে। ওই ড্রয়ারগুলোর কোনোটার ভেতর সম্ভবত আছে ওটা। ছোক ছোক করতে লাগলেন। একটার পর একটা ড্রয়ার খুলে ঘাটাঘাটি করতে লাগলেন ঝুনো ব্লাড হাউন্ডের মতো। মাঝে মাঝে বার্কলি এবং তার সিগারেট কেস প্রসঙ্গে এমনভাবে বকবক করলেন যা আমার কাছে মনে হলো বিলকুল বিশ্রী এবং বিকট। আর আমি কিনা এর মধ্যে ঠায় দাঁড়িয়ে থেকে
ওজন হারাতে থাকলাম প্রতি মুহূর্তে। এবার তিনি হাত দিলেন সেই ডয়ারে, যেটায় আমি মোড়কটা রেখেছিলাম। হাতল ধরে টানাটানি করে বললেন, এটা দেখি তালাবদ্ধ। জি, আমি হলে ওটা আমি হলে ওটা নিয়ে একদম মাথা ঘামাতাম না, কারণ ওটা ওটা হলো মানে তালাবদ্ধ এবং ইত্যাদি ইত্যাদি। চাবি নেই তোমার কাছে? জবাব এলো নম্র স্বরে আমার পেছন থেকে। মনে হচ্ছে এই চাবিটাই খুঁজছেন স্যার। জিপস এর কণ্ঠ। আমার সন্ধ্যার পোশাক নিয়ে নিঃশব্দে ঘরে ঢুকে দাঁড়িয়ে আছে চাবিটি হাতে নিয়ে। লোকটাকে খুন করে ফেলার ইচ্ছে হলো সে মুহূর্তে। পরক্ষণে চাচা খুলে ফেললেন ডয়ারটা। আমি চোখ বুঝলাম না। বলে উঠলেন তিনি, কিছুই নেই এখানে, একদম খালি ডয়ারটা। ধন্যবাদ বার্টি, আশা করি তোমাকে বিরক্ত করিনি। বার্কলে মনে হচ্ছে কি যে বলে তার কেসটা নিয়েই গেছে। তিনি চলে যাওয়ার পর সাবধানে দরজাটা বন্ধ করে ফিরলাম জিপসের দিকে। সে আমার সান্ধ্য পোশাকগুলো রাখছে একটা চেয়ারের উপর। জিপস স্যার। না, কিছু না। আলাপটা কিভাবে আরম্ভ করব বুঝে উঠতে পারছিলাম না। ও হ্যাঁ, এই যে জিপস স্যার, তুমি কি ওই ডয়ারে কি তুমি ঘটনাচক্রে? আজ সকালে পাণ্ডুলিপিটা আমি সরিয়ে ফেলেছি স্যার। ওহো, তাই নাকি? তা কেন বলো তো? ভাবলাম স্যার ওটাই বেশি বুদ্ধিমত্তার কাজ হবে। কিছুক্ষণ নীরবে ভেবে দেখলাম কথাটা। অবশ্যই। আচ্ছা জিপস, আমার ধারণা এসব কাণ্ড তোমার কাছে অদ্ভুত লাগছে, তাই না? মোটেই না স্যার। সেদিন আমি ঘটনাক্রমে বিষয়টা নিয়ে আপনার এবং লেডি ফ্লোরেন্সের আলোচনা শুনে ফেলেছিলাম বাইরে থেকে। শুনে ফেলেছিলে? বলো কি? জি স্যার। বেশ বেশ, আচ্ছা। তা জিপস, আমার মনে হয় তুমি যদি পারতে, মানে আমাদের লন্ডন ফেরা পর্যন্ত যদি ওটা চাপা দিয়ে রাখতে। ঠিক বলেছেন স্যার। এবং তারপরে আমরা যদি ওটাকে কোথাও অর্থাৎ কিনা ফেলে টেলে দিতে পারতাম, তাই না? ঠিক তাই স্যার। কাজটা তাহলে তোমার হাতেই ছেড়ে দিলাম। পুরোপুরি ছেড়ে দিন স্যার। জানো জিপস, তুমি কিন্তু বেশ শেয়ানা হয়ে উঠছ। আপনার সন্তুষ্টি আমার সাধনা স্যার। তুমি যে লাখে একজন, এতে কোনো সন্দেহ নেই। আপনার অসীম দয়া, তাই এরকম বলছেন স্যার। বেশ বেশ, তাহলে এ কথাই রইল, কেমন? খুব ভালো স্যার। ফ্লোরেন্স ফিরল সোমবার। দেখা হতেই জিজ্ঞেস করলো, খবর কি বাটি? ঠিক আছে। পাণ্ডুলিপিটা ধ্বংস করে ফেলেছ তো? ঠিক তা নয়, তবে কি বলতে চাও তুমি? বলতে চাই যে একেবারে ধ্বংস বলতে যা বোঝায় সেরকম নয়। বাটি, তোমার কথার মধ্যে চোরা চোরা ভাব ফুটে উঠছে। আরে ঠিকই আছে সব। অবস্থাটা কি জানো? সবেমাত্র ব্যাখ্যা করতে যাব অবস্থাটা। অমনি চাচা উইলবি হুট করে লাইব্রেরি থেকে বেরিয়ে নাচতে নাচতে চলে এলেন আমার ঘরে। তার ভাবসাব 2 বছরের বাচ্চার মতো টকবগে। একদম যেন বদলে গেছেন বুড়োটা। বাটি, খুবই আশ্চর্যজনক ঘটনা একটা ঘটে গেছে। এইমাত্র কথা বলছিলাম মিস্টার রিক্স এর সঙ্গে। তিনি জানালেন যে আজ সকালের প্রথম ডাকে আমার পাণ্ডুলিপি পেয়েছেন। ওটা পৌঁছতে দেরি হলো কেন বুঝলাম না। গ্রাম অঞ্চলে আমাদের ডাক বিভাগে সুযোগ সুবিধা বড় কম। এ বিষয়ে আমি হেডকোয়ার্টারে লিখব। মূল্যবান মোড়ক এভাবে দেরিতে পৌঁছা অসহ্য। ওই মুহূর্তে আমি পাশ থেকে তাকিয়েছিলাম ফ্লোরেন্সের মুখের দিকে। সে ঝট করে ঘুরে বসলো এবং ছুরির ফলার মতো তীক্ষ্ণ দৃষ্টিতে বিদ্ধ করলো আমাকে। চাচা ইতোমধ্যে ফিরে গেছেন লাইব্রেরিতে। আমার ঘরে নেমে এসেছে গাঢ় নীরবতা। শেষ পর্যন্ত মুখ খুলতে হলো। বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না এটা কেমন করে ঘটলো। কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি বাটি, চাচার টাকা হারানোর ঝুঁকি নেয়ার চাইতে বরং আমাকে হারানোর ঝুঁকি নেয়াকেই তুমি বরণীয় মনে করেছ। তুমি হয়তো ভাবনি যে আমি যা বলেছি তাই করব। আমার প্রতিটি কথায় অনড়। আমাদের বাগদান বাতিল হয়ে গেল। কিন্তু আমি আর একটি কথাও নয়। কিন্তু ফ্লোরেন্স, জানের জান।
আর কিছুই শুনতে চাইনে। তোমার ফুফু আগাথা তোমার সম্পর্কে যা যা বলেছিলেন দেখলাম সেসব পুরোপুরি সত্য। বাব্বা, খুব ভাগ্যের জোরে বেঁচে গেছি। এক সময় ভাবতাম যে ধৈর্যের সঙ্গে চেষ্টা চালালে একদিন হয়তো তোমাকে গড়ে পিঠে মানুষ করে নেওয়া যাবে। এখন দেখছি তুমি একটা অসম্ভব জিনিস। ঝড়ের মতো চলে গেল সে, আমাকে রেখে গেল বিধ্বস্ত সম্পর্কের টুকরোগুলো কুড়াতে। কিছুটা কুড়িয়ে চলে গেলাম আমার ঘরে। বেল বাজিয়ে ডাকলাম জিপসকে। সে এমন একটা ভাব নিয়ে ঘরে ঢুকলো যেন কিচ্ছু ঘটেনি। জিপস, চেঁচিয়ে দাঁড়িয়ে গেলাম আমি। ওই মোড়কটা লন্ডন পৌঁছে গেছে। ইয়েস স্যার। তুমি পাঠিয়েছ? জি স্যার। ভালোর জন্যই পাঠিয়েছি। আমার মতে স্যার উইলবির চিঠিকথায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মনক্ষুণ্ণ হবার বিপদটাকে আপনি আর লেডি ফ্লোরেন্স দুজনেই একটু বেশি রকম বাড়িয়ে দেখেছেন স্যার। আমার অভিজ্ঞতা হচ্ছে এই যে সুস্থ স্বাভাবিক মানুষরা নিজেদের নাম ছাপার হরফে দেখলে খুশিই হন, তা যাই বলা হোক না কেন তাদের সম্পর্কে। আমার এক খালা আছেন স্যার। বছর কয়েক আগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফুলে যাবার দরুন তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। শেষে ওয়ালকিনসোর আশ্চর্য মলম ব্যবহার করে তিনি বেশ আরাম পান। খুশি হয়ে তিনি তাদেরকে অযাচিতভাবে একটা প্রশংসাপত্র লিখে পাঠান। তারা সেটা খবরের কাগজে তার ছবিসহ ছাপিয়ে দেয়। ওতে তার যন্ত্রণার বিবরণ সহ তার নিম্নাঙ্গের ন্যাক্কারজনক বর্ণনাও ছিল। সেটা দেখে তিনি অত্যন্ত গর্বিত বোধ করেন। ওই ঘটনা থেকে আমার বিশ্বাস জন্মে যে প্রচার তা সে যে ধরনেরই হোক প্রায় সবারই কাম্য। তদুপরি স্যার, মনস্তত্ত্ব পড়া থাকলে আপনি জানবেন যে জৈবনে সম্পূর্ণ লাগামহীন আচরণ করতেন এমন সব মান্যগণ্য বুড়ো ভদ্র মহাদয়রা মোটেই প্রচার বিমুখ নন। আমার এক চাচা, চুলোয় যাক তার খালা আর চাচা, সে নিজে এবং তার গোটা পরিবার, আমি অভিসম্পাত দিচ্ছি ওদের উপর। তুমি কি জানো যে লেডি ফ্লোরেন্স আমাদের এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছেন? তাই নাকি স্যার? বিন্দুমাত্র সহানুভূতিও প্রকাশ পেল না তার কণ্ঠে। বরখাস্ত করা হলো তোমাকে। ভেরি গুড স্যার, জবাব দিল সে। তারপর মৃদু কেসে বলল, স্যার আমি তো আর আপনার চাকরিতে নেই, কাজেই খোলাখুলি কথা বললেও মনে হবে না যে আমি স্বাধীনতা নিচ্ছি। আমার মতে আপনার এবং লেডি ফ্লোরেন্সের মধ্যে কোনো মিলই ছিল না। হার লেডিশিপ হলেন অত্যন্ত একরোখা এবং একগুঁয়ে মেজাজের মহিলা। আপনার সম্পূর্ণ বিপরীত। চাকর মহলের মতামত মোটেই তার পক্ষে ছিল না। হার লেডিশিপের মেজাজ নিয়ে আমাদের মধ্যে অনেকেই অনেক রকম মন্তব্য করত। তার মেজাজ সহ্য করা যেত না এক এক সময়। সুখ পেতেন না স্যার আপনি। গেট আউট। আমার ধারণা তার শিক্ষা পদ্ধতিটা আপনার কাছেও একটুখানি কষ্টকর লেগে থাকতে পারে। যে বইটা হার লেডিশিপ আপনাকে পড়তে দিয়েছিলেন সেটাতে আমি চোখ বুলিয়ে দেখেছি। ওটা কোনো কাজের নয়। ওই বই থেকে আপনি কোনো মজা পেতেন না। হার লেডিশিপের খাস চাকরানি আমাকে বলেছে হার লেডিশিপ তাদের এক মেহমানের সাথে আপনার বিষয়ে যেসব কথাবার্তা বলেছেন তা সে বাইরে থেকে শুনে ফেলেছে। ওই লোকটার নাম মিস্টার ম্যাক্সওয়েল, কি এক সাময়িক পত্রিকার সম্পাদক। হার লেডিশিপ লোকটাকে বলেছিলেন যে তার উদ্দেশ্য ছিল আপনাকে নেটসে পড়তে লাগিয়ে দেয়া। আপনার স্যার নেটসে পড়তে একদম ভালো লাগতো না। মানুষটা ছিল মূলত বিকৃত মনা। গেট আউট। ভেরি গুড স্যার। এটা বেশ মজার ব্যাপার যে কোনো দুশ্চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়ার পর জেগে উঠলে বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন রকম অনুভূতি হয়। আমার ক্ষেত্রেও এমনটি বারে বারে ঘটেছে। পরদিন সকালে দেখলাম আমার জড়ো হৃৎপিণ্ডটা যেরকম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বলে ভেবেছিলাম সেরকম ভাঙেনি। দিনটাকেও মনে হলো চমৎকার। জানালা গলিয়ে যেভাবে রোদ এলো ঘরে
তার মধ্যে যেন কিছু একটা নিহিত রয়েছে। আইভির কুঞ্জে কলতান তুলেছে পাখিরা। শুনতে শুনতে ভাবলাম হয়তো জিপসের কথাই ঠিক। যতই হোক, ফ্লোরেন্স ক্রেইর মুখটা প্রথম নজরে পাশ থেকে যত সুন্দরী দেখাক, তার মধ্যে ঝট করে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বসার মতো কি আছে? ওর চরিত্র সম্পর্কে জিপস যা বলেছে তাতে কি কোনো সত্য নেই? এ পর্যন্ত ভাবতেই চোখ পড়ল নীতিশাস্ত্র বিষয়ক তত্ত্বের প্রকারভেদ নামক বইটার উপর। একটু খুলতেই ওটা শুকনো খটখটে দাঁত ভাঙা দুর্বোধ্য ভাষা আমাকে বিলকুল ঘায়েল করে দিল। হ্যাঁ, ঠিক তাই। আর নিটছে, ওরে বাবা, ওটা তো আরও অনেক অনেক বেশি খারাপ। জিপস এলো সকালের চা নিয়ে। বললাম, জিপস, বিষয়টা ভেবে দেখলাম, আবার বহাল করা হলো তোমাকে। ধন্যবাদ স্যার। চুমুক দিয়ে পরম আরামে গলা ভেজালাম। এ হতবাগার বিচার বুদ্ধির প্রতি একটা প্রবল শ্রদ্ধাবোধ ভিজিয়ে দিল আমার ভেতরটা। ওহো, জিপস, ওই চেক ছুটের ব্যাপারটা? ইয়েস স্যার। ওটা কি দেখতে সত্যি খারাপ? আমার মতে একটু বেশি বিশ্রী স্যার। কিন্তু অনেকেই তো আমার দর্জির নাম জানতে চেয়েছে। সেটা করেছে নিঃসন্দেহে লোকটাকে এড়াবার জন্য স্যার। কিন্তু ওকে তো লন্ডনের সেরা লোকদের একজন মনে করা হয়। আমি স্যার লোকটার নৈতিক চরিত্রের বিরুদ্ধে কোনো মন্তব্য করছি না। একটুখানি দ্বিধা করলাম। মনে হলো এ ব্যাটার খপ্পরে চলে যাচ্ছি। এখন ঢিলা দিলে বেচারা ফোদার গিলের মতো হয়ে যাব। নিজের আত্মাকে আর নিজের বলতে পারবো না। অপরদিকে এ ব্যাটা হলো এক বিরল বুদ্ধিমত্তার লোক। একে দিয়ে আমার ভাবনা চিন্তার কাজগুলো করিয়ে নিলে নানান দিক থেকে আমি আরাম পাব। মনস্থির করে বললাম, ঠিক আছে জিপস, ওই বাজে জিনিসটা দিও কাউকে, বুঝলে? বাপ যেমন চেনেহের দৃষ্টিতে তাকায় একগুঁয়ে সন্তানের দিকে, তেমনি দৃষ্টিতে আমার দিকে চেয়ে সে জবাব দিল, ধন্যবাদ স্যার। গত রাতেই ওটা ছোট মালিকে দিয়ে দিয়েছি। আর একটু চিনি লাগবে স্যার?